কালীচরণের সাথে তার বন্ধুর বাড়িতে গিয়ে হঠাৎ কি এমন বিপদের আশঙ্কা পান তারানাথ? কি এমন হয়েছিল অম্বিকাভূষণের সাথে? তারানাথ কি পারবেন সেই সকল সমস্যার সমাধান করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম সাধুখার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মহামায়ার আশীর্বাদ। গল্পের সূত্রধার ও গল্প পাঠের শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে কৌশিক, অভিষেক, রৌনক, রাজ, অন্তরা, দেবাঞ্জন, কৌস্তব, শ্রেয়শ্রী ও সুকন্যা। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মহামায়ার আশীর্বাদ। শীতকাল, তার ওপর মাঘ মাসের শুরু। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই কিছুদিন আগেই বাড়ি থেকে ঘুরে এসেছি। ঠান্ডায় মেয়েটার শরীরটাও খানিকটা খারাপ হয়েছিল, তাই ফিরে আসতে বেশ একটু দেরিই হয়ে গেল। রবিবার, অফিস বন্ধ। সবজি বাজার করার পরে ঘরে বসে ঈষৎ উষ্ণ চা পান করতে করতে এই ধরনের কথাবার্তা ভেবে চলেছিলেন। সামনে পড়ে আছে দৈনিক সংবাদপত্রটা। বিছানার একপাশে হেলান দিয়ে সেটাই উল্টে পাল্টে দেখছিলাম। একই শীতের সকাল, তারপর সকাল থেকে সূর্যদেবের দেখা নেই। এমন দিনে অফিস না থাকলে এই বিছানা ছাড়তেই ইচ্ছে করে না। এমন সময় হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল। আমায় উত্তর দেওয়ার অবকাশটুকুও দিল না আগন্তুক। পুনরায় আবার কড়া নড়ে উঠল। এবার আগন্তুকের কণ্ঠস্বরটা শুনতে পেলাম। কি হে ভায়া, বাড়ি আছো? কম্বল সরিয়ে বিছানা থেকে নামতে নামতেই বললাম, আরে কিশোরী যে। দরজা খুলে দেখতে পেলাম গায়ে একটা চাদর আর মাথায় মাফলার জড়িয়ে কিশোরী দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলুম, এই শীতের দিনে কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছে হলো তোমার? পাশে থাকা খালি চেয়ারটা দখল করে কিশোরী বসে পড়ে বলল, ইচ্ছে তো করছিল না, কিন্তু কতক্ষণ আর আলস্য ভরে বসা যায়, তাই চলে এলাম তোমার সাথে একটু গল্প গুজব করতে। সে ভালোই করেছ। আমিও তো এই ঘরে বসে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম। সেও আর ভালো লাগছিল না। একই খবর, মেসের সকলে তো আজকে বনভোজনে গেছে, নইলে তাদের সাথে গিয়ে একটু আড্ডা জুড়ে দিতাম। তা বাড়িতেই বসবে নাকি একটু বেরোবে কোথাও? বাইরে তো মনে হয় বেশ ভালো রোদ বেরিয়েছে। চলো তাহলে ওই ময়দানে যাওয়া যাক। শুনেছি ওইদিকে নাকি সার্কাস দল এসেছে। কিশোরী সায় দেওয়াতে গায়ে একটা সোয়েটার আর মাফলার জড়িয়ে বেরোবো এমন সময় গিন্নি চা দিয়ে গেল। শেষে ঠিক হলো, না, সার্কাস দেখতে যাব না, তার চেয়ে বরং আমাদের ঠাকুর মশাইয়ের কাছে ঘুরে আসা যাক। বহুদিন তো হলো যাওয়া হয়নি। এমন ঠান্ডায় একটা জমজমাট গল্প হলে দিনটা দারুণ কাটবে। সার্কাস দল তো রয়েছে, অন্য সময় যাওয়া যাবে খন। এই একমাত্র ঠাকুর মশাইয়ের কাছে যাওয়াতেই আমাদের কোনো অরুচি নেই। ঠান্ডা হাওয়া লাগাতে বাসে ট্রামে না উঠে হেঁটেই রওনা দিলাম মটলেন। রোদ খুব একটা চড়া হয়ে না বেরোলেও বড্ড সুন্দর লাগছে। সামনের একটা মিষ্টির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মন ভরপুর করা নলেন গুড়ের সুবাস ভেসে এলো। ঠাকুরমশাইয়ের জন্য আধশের সন্দেশ কিনে আমরা আবার রওনা দিলাম। মটলেনে যখন পৌঁছলাম তখন সূর্য রক্তিম আভা ছেড়ে উজ্জ্বল হলুদ হয়ে উঠেছে। বেলাটা বেশ চড়েছে বাইরে। আমি দরজায় গিয়ে টোকা দিলাম, ঠাকুরমশাই, আরে ও ঠাকুরমশাই। দূর থেকে ঠাকুরমশাইয়ের কণ্ঠ ভেসে এলো। কে, বিভূতি নাকি? কিশোরী বলল, ভালো লাগছিল না বাড়ি বসে, তাই চলে এলাম আড্ডা দিতে। তা দু একখানা গল্প হবে নাকি? বসো তো আগে জমিয়ে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, কি আর গল্প বলবো, তোমরা তো আর এসবে তো বিশ্বাস করো না। অমনি বলে দিলেন বিশ্বাস করি না। বিশ্বাস না করলে এতটা পথ এলাম কেন? আমি প্রসঙ্গ পাল্টাবার জন্য বলে উঠলাম, বলছি এইবারে বেশ ঠান্ডা পড়েছে, কি বলেন ঠাকুরমশাই? এই শহরে তো আর তেমন ঠান্ডা পড়ে কই আজকাল। হ্যাঁ, গ্রামের দিকে শীতকাল ছিল ভীষণ সুন্দর। আহা, পৌষ সংক্রান্তিতে সেই হরেক রকমের পিঠে পুলি, পাটিসাপটা 3 দিন ধরে সেই মহার্ঘ বস্তু খাওয়া হতো। মা ঠাকুমাদের পৌষ আগলানো আর কি। কথা বলতে বলতে তারানাথ খানিকটা উদাস হয়ে গেল।
আগেকার সময় অর্থাৎ পৌষের সময় পিঠে পুলিতে মেতে উঠতো আমাদের মন। সব মিলিয়ে শীতকাল হলো আনন্দের উৎসব, এ তো জানোই। কত লোক কত জায়গায় ঘুরতে যায়, বাইরে থেকে কত পাখি আসে আমাদের এদেশে। আমি বলে উঠলাম, শীতের সব কিছুই ভালো ঠাকুরমশাই, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডায় সকালবেলায় উঠে স্নান সেরে অফিস যাওয়া হচ্ছে মহা ঝক্কি। আবার স্নান না করলেও নয়। কয়েকদিন ধরে যা কুয়াশা আর ঠান্ডা ছিল, তাতে মনেই হচ্ছিল না কম্বলের তলা থেকে বের হই। তোমরা এই শীতে স্নান করতে ভয় পাচ্ছ? এমন আর কি শীত, তাছাড়া এখানে লোক বসতি বেশি। ছোটবেলায় তো কি শীত কি গ্রীষ্ম, বাইরে থেকে এসে ভালো করে স্নান না করলে ঘরেই ঢুকতে দিতেন না আমাদের ঠাকুমা। এই তো বেশ কিছু বছর আগে এরকম একটা শীতের রাতে আমায় নদীর ঠান্ডা জলে স্নান করে পুজোয় বসতে হয়েছিল। তারানাথের এই কথায় আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। বুঝলাম নতুন কোনো গল্পের আগমন ঘটছে। দুজনের চোখেই চাপা উত্তেজনা। তারানাথ আবার বলতে থাকে, কি বিশ্বাস হচ্ছে না তো যে এই বুড়োটা কি করে কিছুদিন আগেও রাতে ঠান্ডা জলে স্নান করেছে? নাও নাও, খাবারটা খেয়ে নাও আগে। বাকি খাবারটা শেষ করলাম। বললাম, যে কোনো ঘটনাই হোক না আজকে, কি বলো কিশোরী? তারানাথ মৃদু হাসল, একটু থেমে বলল, সেই ঘটনা মনে পড়লে আজও আমার মনটা খারাপ হয়ে যায়। ঘটনাটা আজ থেকে প্রায় বছর 15 আগের। স্পষ্ট মনে আছে এই ঘটনাগুলো। দিনটা ছিল অমাবস্যা, রাতে দেবীর আরাধনায় বসবো, তাই সকাল সকাল গঙ্গা স্নানটা সেরে এসেছিলাম। বাড়ি এসে দেখি দুজন এসে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সামনে। একজনকে দেখে চেনা চেনা লাগলো, অন্যজন সম্পূর্ণ অপরিচিত। যদিও এই অংশের সাথে গল্পের কোনো যোগাযোগ নেই, তবুও বলছি, আচ্ছা তোমাদের কালীচরণের ঘটনা বলেছিলাম, মনে আছে? মনে পড়ল তারানাথের বলা সেই ঘটনা। এখনো চোখের সামনে ভাসছে কালীচরণের পায়ের সেই ক্ষতটা, বাগানের সেই মরা শেয়াল, আর মাথাটা দুভাগ করে দেওয়াতে তার ঘিলু রক্ত বেরিয়ে এসেছিল। তারানাথ স্পষ্টতই সুন্দর বক্তা। তার বলার গুণে সকল ঘটনা যেন ফুটে উঠত আমাদের দৃশ্যপটে। কিশোরী প্রতিবাদ করে বলল, ওটা সত্যি ছিল নাকি? আমরা তো ভেবেছিলাম ওটা আপনি বানিয়ে বানিয়ে বলেছেন। আমি কনুই দিয়ে কিশোরীকে হালকা গুঁতো মেরে বললাম, এই কিশোরী, এই কি হচ্ছেটা কি? ঠাকুরমশাইকে বিরক্ত করছো কেন বলো তো? গল্পটা মন দিয়ে শোনো না। তারানাথ কিশোরীর কথায় খুব একটা আমল দিল না। কিশোরী যে প্রবল যুক্তিবাদী সেটা তারানাথও জানে, আর আমিও জানি। কিন্তু আমাদের সামনে বসে থাকা এই বৃদ্ধ মানুষটার জীবনের ঘটনাগুলো বিশ্বাস অবিশ্বাসের পর্দা ভেদ করে একটা জগতে আমাদের নিয়ে যায়। তক্তাপোষের পাশে রাখা সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, ওদের দুজনকে দেখে সামনে এগিয়ে গেলাম। কালীচরণকে চিনলেও তার পাশের ব্যক্তিটিকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। তার কোনো বন্ধু বা আত্মীয় হবে হয়তো। সেই লোকটার মুখের দিকে তাকিয়ে আমার মনের মধ্যে কেমন একটা যেন অনুভূতি হলো। লোকটির সামনে কোনো বিপদ আসছে এটা আমি বুঝতে পারলাম। তোমাদের তো বলেইছি, আগত বিপদের আঁচ আমি আগে থেকেই টের পাই। মধুসুন্দরী দেবী এই ক্ষমতা প্রদান করেছিলেন। তবে মনের অভ্যক্ত কথা মুখে ফুটে উঠতে দিইনি তখনই। ওদের দুজনকে উদ্দেশ্য করে বললাম, আরে বাইরে দাঁড়িয়েই কথা বলবেন নাকি? আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। আমি ভিজে পোশাকটা একটু ছেড়ে আসছি। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, যদি অভয় দেন তো বলি। আহা, অনুরোধ কেন বলছেন কালীবাবু, নিশ্চিন্তে বলুন। ঠাকুরমশাই, কয়েকদিন পর আগামী পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে মায়ের পুজো হচ্ছে। আপনি যদি যান তাহলে বাড়ির সকলে খুব ভালো লাগবে। সাথে করে বৌঠান আর কন্যাকেও নিয়ে চলুন। নতুন জায়গায় ওদের বড় ভালো লাগবে। পৌষ সংক্রান্তি? তাহলে তো সেটা এসেই গেল, আর 4-5 দিন পরেই তো। বেশ, এত করে বলছো যখন, আমি নিশ্চয়ই যাব। তোমাকে আর কষ্ট করে আসবার দরকার নেই, পথ তো চেনাই আছে, পৌঁছে যাব ঠিকই। বুঝলে, বহুদিন বাদে যখন পুরনো মানুষদের সাথে দেখা হয় তখন মনটা যার পর নাই আনন্দে ভরে ওঠে। ছুটির দিনগুলোতে অপেক্ষা করি তোমাদের আসার জন্য।
দিনে কম করে একটা দুটো লোক তো আসেই হাত দেখাতে বা গোষ্ঠী বিচার করতে, কিন্তু তাদের সাথে কি আর গল্প করব? তোমরা আসলে একটু প্রাণ খুলে কথা বলতে পারি, এই যা। কিন্তু আমাদের কাছে এই গল্প করে তো আপনার কোনো রোজগার হয় না। কথাটা যথার্থই কিশোরী, কিন্তু টাকা পয়সা তো কম রোজগার করিনি। বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম। তোমাদের তো বলেইছি, প্রচুর রোজগার করলেও ধরে রাখতে পারিনি। বিলাসবহুল জীবন কাটাতে পারিনি ঠিকই, আবার ভাত কাপড়েরও অভাব কখনোই হয়নি। মৃত্যুর সময় কে কটা পয়সা নিয়ে যেতে পারবে বলতে পারো? হ্যাঁ, পুরনো মানুষের সাথে দেখা হলে মনটা একটা আলাদা আনন্দে ভরপুর হয়ে থাকে। তোমরা তো আর 5টা মানুষের মতো নও। তোমরা আমার বন্ধু, শুভানুধ্যায়ী হয়ে উঠেছ ধীরে ধীরে। তোমাদের সাথে একটু আত্মিক টান গড়ে উঠেছে আর কি। কালীচরণ বাবুর বাড়িতেই পুজো করছিলেন বুঝি? আমি জিজ্ঞেস করলাম। সিগারেটে শেষ টান দিয়ে দগ্ধাবশেষটা নারকেলের মালাতে গুঁজে দিয়ে তারানাথ আবার শুরু করলো। রানাঘাট থেকে আরও কয়েকটা স্টেশন পেরিয়ে পৌঁছলাম তাদের গ্রামে। স্টেশনে নেমে দেখি তাদের বাড়ির চাকর অবিরাম দাঁড়িয়ে আছে গরুর গাড়ি নিয়ে, সাথে আরও একটি ওই বছর 30-এর ছোকরা। আমাদের দেখে তারা এগিয়ে এলো। ঠাকুর মশাই কেমন আছেন? বহুদিন বাদে আপনার দর্শন পেলাম। আরে সেসব কথা হবে, তার আগে চলো রওনা হওয়া যাক। শীতল বাতাসে এদের শরীর খারাপ হতে পারে। অবিরাম কোনো প্রশ্ন না করে গাড়ি রওনা করলো। 3 ক্রোশ পথ, তার উপর রাত হয়েছে, সাথে তোমাদের বউঠান আর চারিমাও রয়েছে। অবিরামের সাথে থাকা ছেলেটি গরুগুলোকে একটু তাড়া দিয়েই নিয়ে চলল পুরো পথটা। আমাদের এই কলকাতা শহরের মতো নয় সেই জায়গা। শীতের রাত, সন্ধ্যার পরে মানুষ এমনিতেই বাড়ি থেকে বের হয় না। নির্জন রাস্তায় কেবল গরুগুলোর গলার ঘণ্টি আর অবিরামের হ্যাট হ্যাট শব্দ নির্জন প্রান্তে ঘুরে ফিরে আসছে। কালীচরণের বাড়ি যখন পৌঁছালাম তখন রাত্রি প্রায় 9টা হবে। বেশ কিছু বছর পর সেই বাড়িতে আবার প্রবেশ করছি। কালীচরণের মুখেই শুনেছিলাম তার বাবা গত হয়েছেন বছর কয়েক আগেই। মৃত্যু যে কখন আসে কেই বা বলতে পারে। পরদিন সকালে বাগান সেরে একেবারে স্নান করে নিলাম। বাড়িতেই কুয়ো ছিল। স্নান সেরে কালীচরণ বাবুকে বললাম, গতবারে আপনাদের সেই কালী মূর্তি দেখা হয়নি, তা সেটা কি দেখা যায়? হ্যাঁ, নিশ্চয়ই। কালী মূর্তি অনেক দেখেছি, তবে কালীচরণের বাড়ির অষ্টধাতুর কালী মূর্তির মুখটি বড়ই প্রসন্ন। মন খারাপ যেন দূর হয়ে যায় এক নিমিষে। সেদিন বিকেলে কালীচরণের সাথে বৈঠকখানা ঘরে বসে তামাক খাচ্ছি। এমন সময় কালীচরণ বলল, আমার সাথে আপনি একটা জায়গায় যাবেন। কোথায় যেতে হবে? বেশি দূরে না, এই পাশের গ্রামে। আমার এক ছেলেবেলার বন্ধুর বাড়ি যাব। বেশি সময়ের ব্যাপার নয়, যদিও আপনি যদি... ঠিক আছে, চলুন। এই একইভাবে বসে থেকে আর ভালোও লাগছে না, ঘুরে এলে কিছুটা সময় কাটবে। চলুন। বেশি দূরে না, শীতের বিকালে হাঁটতে হাঁটতে মিনিট 20-র মধ্যে পৌঁছে গেলাম কালীচরণের সেই বন্ধুর বাড়ি। বাড়ির কার্নিশে পায়রার খোপ করা থাকলেও সেই খোপে পায়রার পতধূলি পড়েনি বহুদিন। মাকড়সার জালে সেই খোপ ভর্তি। বাড়িটি দেখে আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমাদের তো বলেইছি, স্থান লক্ষণ বুঝবার ক্ষমতা দিয়েছিলেন মধুসুন্দরী দেবী। সেই ক্ষমতার জোরেই বুঝতে পারি যে এই বাড়ির উপর দিয়ে অনেক বিপদ গিয়েছে, তবে সেই বিপদ এখনও রয়েছে। আমি সেই সময় কালীচরণবাবুকে সেই বিষয়ে কোনো কথা বললাম না, বললে তিনি খুবই ভয় পেয়ে যেতেন। আমরা দুজনেই তখন বাড়ি থেকে আগত কোনো মানুষের জন্য অপেক্ষা করছি। খানিক পরেই দেখা গেল একজন স্ত্রীলোককে। তিনি কালীচরণ বাবুর স্ত্রী। বাড়ির দোরগোড়ায় আমাদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আমাদের দিকে এগিয়ে এলেন। কে? ঠাকুরপো এলে নাকি? তা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। বউটি আমায় দেখে মাথায় ঘোমটা দিয়ে সলজ্জ গলায় বলল, ও মা, কি সৌভাগ্য! ঠাকুর মশাই, আসুন আসুন। ওনার গলা শুনে বাড়ি থেকে আরও একজন স্ত্রীলোক বেরিয়ে এসেছেন। তাকে তিনি উদ্দেশ্য করে বললেন,
যাও তো, কুয়োতলা থেকে 1 ঘটি জল নিয়ে এসো, ঠাকুরমশাইয়ের পা ধুয়ে দিতে হবে। বাংলার মানুষের এই ধরনের আতিথেয়তা বড়ই ভালো লাগে আমার। মানুষজনের সাথে আত্মিক যে টান, সেটা যে একমাত্র এই বাংলার ভূমিতেই দেখা যায়, বুঝলে। কালীচরণের সাথে তার বন্ধুর অম্বিকা ভূষণের কাছে গেলাম। ভদ্রলোক বয়সে তুলনায় একটু বেশি বৃদ্ধ, বিছানায় আধশোয়া অবস্থায় বসে আছেন। আমাদের দেখে উঠে পড়লেন। বসো বসো, আমি ভেতরে গিয়ে চায়ের জন্য বলে আসি। বসুন ঠাকুরমশাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোকে অত ব্যস্ত হতে হবে না। অনেক দিন ধরে ভাবছিলাম তোর কথা। তারপর তো সামনেই পুজো, তাই তোর সাথে দেখা করাও হবে, আর সাথে নিমন্ত্রণটাও সেরে ফেলা হবে, তাই চলে এলাম। খুব ভালো করেছিস কালী। অনেক দিন ধরে ভাবছিলাম তোর কাছে যাব। ভালোই হলো তুই এসেছিস। উনি বুঝি সেই ঠাকুরমশাই? ক্ষমা করবেন, আপনার জন্য চা ভিন্ন আর তেমন কোনো ব্যবস্থা করতে পারলাম না। কালীচরণ এই সময় তার বন্ধু অম্বিকাচরণের সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমি আর কি করলাম কালীচরণ বাবু, যা ঘটেছিল সকল তো আপনার জানা। আপনাদের প্রসিদ্ধ ওই কৌটোর গুণেই সকল অপশক্তি দূরীভূত হয়েছিল। সে তো অবশ্যই, কিন্তু মূল যে কারণে ঘটেছে সেটা তো আপনিই বলেছিলেন। এসব কথার কোনো উত্তর হয় না। অম্বিকাচরণ বাবু আমার কাছে এসে প্রণাম করতে এলেন। আমি বাধা দিয়ে বললাম, আরে করেন কি, আমরা তো প্রায় সমবয়সী। সমবয়সী হলেই বা আপনি যে ব্রাহ্মণ, তারপর অতিথি মাত্রই নারায়ণ। নারায়ণকে প্রণাম জানানো বড় সৌভাগ্যের। এতক্ষণে অম্বিকাবাবুর চোখের দিকে তাকালাম। শরীর ভেঙে পড়লেও উজ্জ্বল চোখের দৃষ্টি বলে দিচ্ছে তার জীবনী শক্তি যেন নিহিত আছে ওই কালো গভীর চোখ দুটোতে। আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, আপনার শরীর কি খারাপ? একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে অম্বিকাচরণবাবু বললেন, শরীর থাকলে তো অসুস্থ হবে ঠাকুরমশাই, আবার সেরেও যাবে। কিন্তু আমার এই অসুস্থতা যে কোনোভাবেই নির্মূল হচ্ছে না। ভেতর থেকে যেন শরীরটাকে শেষ করে দিয়েছে। ডাক্তার, কবিরাজ কিছুই বাকি রাখা হয়নি। কি ধরনের রোগ হয়েছে আপনার? কি যে হয়েছে সেটাই তো জানি না ঠাকুরমশাই। বহু বছর ধরে একই রোগে ভুগছি। এই রোগের নাকি তেমন কোনো চিকিৎসা নেই। তাছাড়া এমন আর্থিক সঙ্গতিও নেই যে কলকাতায় গিয়ে আবার নতুন করে কোনো ডাক্তারের পরামর্শ নেব। এমন সময় অম্বিকার স্ত্রী এসে আমাদের সকলের জন্য চা দিয়ে গেলেন। অম্বিকাবাবু পুনরায় বলতে শুরু করলেন, শুধু শারীরিক অবস্থা খারাপ তাই নয়, পারিবারিক অবস্থাও ভেঙে পড়েছে। জমিতে চাষাবাদ করে যেটুকু হয় তাতে কোনো রকমে সংসারটা চলে যায়। আমাদের পারিবারিক অবস্থা আগে এরকম ছিল না। কি যে সাপ লাগলো আমাদের পরিবারে, পরিবারটাই শেষ হতে বসেছে। কালীচরণ তার বন্ধু অম্বিকাচরণকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করিস না অমু, সব ঠিক হয়ে যাবে। সামনের বুধবারে কিন্তু পুজো, তোদের সকলেরই আশা চাই। পুজো রাতে হলেও সকালেই পৌঁছে যাস। কত কাজ বলতো পুজো বাড়িতে, কে সামলাবে অত কিছু? ঠিক আছে, চেষ্টা করব, তবে না যাওয়ারই সম্ভাবনা বেশি। এ আবার কেমন কথা? আমি কিন্তু কোনো কথা শুনবো না, তোদের সকলকেই আসতে হবে। আজ উঠি তাহলে। আমাদের চলে আসতে দেখে অম্বিকাবাবু বললেন, আর বসবি না? ঠিক আছে ঠিক আছে, আবার আসিস ঠাকুরমশাই, আবার আসবেন। আপনার মতন ব্রাহ্মণ দেবতার পদধূলি এই বাড়িতে পড়লে আমাদের সকল সমস্যা নিরসন হবে। বাড়ি ফেরার পথে কালীচরণ বলতে শুরু করলো, জানেন ঠাকুরমশাই, ওদের গ্রামে আগে সব থেকে সুখী পরিবার ছিল ওরাই। ছোটবেলায় যখন একসাথে খেলা করতাম কিংবা স্কুল থেকে ফেরার পথে ওদের বাড়ি হয়ে আসতাম,
কখনো দেখিনি ওদের বাড়িতে ঝগড়া অশান্তি কিংবা কথা কাটাকাটি হতে। বলতে পারেন এক আদর্শ পরিবার ছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল। বড় জায়গায় কাজ করত অম্বিকা, হঠাৎ করে সে কাজও বন্ধ হয়ে গেল। বাপ ঠাকুরদার পৈতৃক জমি জমা আছে, সেখান থেকে যা রোজগারপাতি হয় তাতে ওদের সংসার চালানো বড়ই কঠিন। আমি হাতে তুলে কিছু দিতে চাইলেও সে নেবে না, বড় একগুঁয়ে। কাকামশাইয়ের স্বভাব পেয়েছে পুরোপুরি। সেদিন সন্ধেবেলা বসবার ঘরে বসে সিগারেটের ধোঁয়া সেবন করছি, সাথে গরম গরম পিঠে এসেছে বেতন বাড়ি থেকে। সেটা গেতে গেতেই কথা চলল আমাদের। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি তো তান্ত্রিক মানুষ, জ্যোতিষ চর্চাও করেন। ছেলেবেলার বন্ধুর পরিবারের দুর্যোগ দেখে আমার বড় কষ্ট হয়। কোনো রকম পূজা পাঠ বা ওই রকম কিছু করে ওদের পরিবারের অবস্থা ফেরানো যায় না? কালীচরণবাবু কথাটা খুব ভুল বলেননি। ওই জায়গায় অন্য কেউ থাকলেও এই রকমই কথাই বলতেন। আমি একটু সময় নিয়ে উত্তরটা দিলাম। বললাম, পুঁথিপত্রে এমন অনেক বিধির কথা আমি জানি, গুরুর কাছেও শুনেছি, তবে কখনোই তা করা হয়ে ওঠেনি আমার। তাই আমি এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না আমার কার্যে সফল আমি হব কি না। তবে আপনার বন্ধুর ভাগ্যদেবী সুপ্রসন্ন হলে সবই সম্ভব। আচ্ছা, সত্যি কি এমন বিধি আছে যাতে মানুষের ভাগ্য ফেরানো যায়? তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী প্রশ্ন করে ওঠে। আমিও একদিন একটা কথা তারানাথকে জিজ্ঞেস করব ভেবেও আর করা হয়নি। কিশোরীর এহেন প্রশ্ন করা অস্বাভাবিক নয়। তবে সত্যিই যদি তন্ত্র বা জ্যোতিষ চর্চার মাধ্যমে নিজের ভাগ্য ফেরানো যায়, তাহলে তারানাথ এটা এতদিন নিজের উপর কেন প্রয়োগ করেনি? তারানাথ কিশোরীর এহেন প্রশ্নে কিঞ্চিত বিরক্ত হলেন। বললেন, আমাদের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন বা যা কিছু প্রয়োজন সব কিছুর প্রাপ্তির উল্লেখ আছে, তবে তার সাথে সেটার উপর নিষেধাজ্ঞাও আছে। জরাসুরের পুজোয় যার নামে সংকল্প করা হয় তার মৃত্যু হয় 6 মাসের মধ্যে। সেরকম সব কিছুরই একটা খারাপ দিক আছে, নিষেধটা আছে। বিধিনিষেধ থাকলেই সেটা প্রয়োগ করাটা বিপজ্জনক হয়। সকল কার্যে সে কিছু না কিছু বাধা থাকেই। তোমাদের তো বলেইছি, সময় মতো সব সাধনা শেষ না করার ফলে কি ভীষণ বিভীষিকা তাড়া করেছিল আমায়। এই যে আমি নানান অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, দেহবন্ধন না থাকলে আমি তোমাদের সামনে বসে সেসব কথা বলতেও পারতাম না। হাকিনী, পিশাচিনী সহ যত ক্ষমতা প্রদানকারী উপদেবীরা আছেন তারা অতীব ভয়ানক। তাদের মন্ত্র আর সাধনায় আহ্বান করলেও এতটুকু অসাবধানী হলে তারা সাধককে মেরে ফেলতেও পিছু পাওয়া হয় না। শাস্ত্রে স্তম্ভন, বশীকরণ সহ আরও অনেক ক্রিয়ার উল্লেখ আছে। হস্তপদ বন্ধন বলে ক্রিয়ার কথা শুনেছিলাম গুরুর কাছে। পথে দস্যু বা কোনো মানুষের কাছ থেকে বিপদে পড়লে, শুধু মানুষ বলছি কেন, পশুর থেকেও বিপদে পড়লে সঠিকভাবে সেই মন্ত্র উচ্চারণ করতে পারলে সামনে আগত সমন স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। তোমাদের সামনেই সেবার তো বাতাস বন্ধ করে দিয়েছিলাম। তবে একটা বিষয় তো জানো, ক্ষমতার অপব্যবহার করতে নেই। ঠাকুর মশাই চুপ করে গেলেন যে? আমায় চুপ করে থাকতে দেখে কালীচরণ আমায় ডাকলো। আপনি যেটা ভাবছেন কোনো হোম বা পূজা পাঠ করে হয়তো সেটা হবে না। আমায় একটু ভাবতে সময় দিন কালীচরণ বাবু। অন্যের বিপদে সাহায্য করা গুরুর নির্দেশ, আমি সেটাই করব। কিন্তু তার আগে জানতে হবে কি সেই বিপদ, আর সেই বিপদ থেকে মুক্তির উপায় বা কি। কথাটা শেষ করে আমি উঠে অতিথিশালার দিকে এগোলাম। ঘরে কেউ ছিল না। চারই সম্ভবত কালীচরণের খোকার সাথে খেলা করছিল, আর তোমাদের বউঠান ভিতর বাড়িতে ছিলেন। আমি ঘর বন্ধ করে নির্বিষ্ট মনে ধ্যানে বসলাম। জানালার ফাঁক দিয়ে বাইরের শীত ঘরে প্রবেশ করে শীতল করে দিচ্ছে আমার শরীর আর মন। মনে মনে গুরুকে স্মরণ করলাম। এই মুহূর্তে তিনিই আমার ভরসা। কিছুক্ষণের মধ্যে তার সদহাস্য মুখ ভেসে উঠল আমার চোখে। হাত তুলে আশীর্বাদ করলেন তিনি। চন্দ্র দর্শন করলে তো আপনি সব কিছুই জানতে পারতেন।
হ্যাঁ, হয়তো পারতাম, কিন্তু সেই পরিবেশ চন্দ্র দর্শনের উপযুক্ত ছিল না। মনটাও বিক্ষিপ্ত হয়েছিল। রাতে খাবারও বেশি খেতে পারলাম না। কালীচরণও যেন খানিকটা নিশ্চুপ। সত্যি, বন্ধুপ্রীতি তো এমনই, একজনের দুঃখে ব্যতীত হতে না পারলে আর আত্মার বন্ধু হলাম কই। এরপর আরও এমন বন্ধুত্বের নিদর্শন পেয়েছিলাম বিশ্বেশ্বর ঠাকুরের, তার বন্ধুর প্রতি, আর সেই বিভাস আর কপিলের। সে গল্প তো তোমাদের বলেছি। সেদিন রাতে যখন ঘুমাচ্ছি, হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে দেখলাম কালীচরণ ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। বাড়িতে আরও অনেক লোকজন আসায় আমি আর কালীচরণ ঠাকুর ঘরের ভিতরে বিছানা করেছি। আধো অন্ধকারের মধ্যে অস্পষ্টভাবে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম দরজার আড়ালে। এত রাতে বাড়িতে কে এসে উদয় হলো? সামনেই অষ্টধাতুর কালীমূর্তি, প্রদীপের নিভু নিভু আলোয় তার মুকুটের পাথরগুলো ঝকমক করছে। দরজা তো অবিরাম বন্ধ করেই দিয়েছে খাওয়ার শেষে। তাহলে এত রাতে একবার কি কালীচরণকে ডাকবো? হাতটা বাড়িয়ে কালীচরণকে স্পর্শ করতে যাব, এমন সময় লোকটা বলে উঠল, যাদের বাড়ি গিয়েছিলে আজ বিকেলে, তাদের তোমাকে দরকার, তাদের সাহায্যের বড় প্রয়োজন। লোকটাকে জানার জন্য বিছানা ছেড়ে উঠে সামনের দিকে এগোতে যাব, এমন সময় দেখলাম লোকটা আর নেই। কোথায় গেল? উবে গেল নাকি? ততক্ষণে তার কণ্ঠস্বরটা আমার মনের মধ্যে বারবার অনুরণিত হতে থাকছে। তাহলে কি সে? কে ছিল ঠাকুর মশাই? হ্যাঁ, না, আমি জানি না কিশোরী। সম্ভবত কোনো দৈবদূত হবে, তবে আমি চিনতে পারিনি। পরদিন কালীচরণকে না জানিয়ে সকালে রওনা দিলাম অম্বিকার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির বাইরে তার ভাই শ্যামাপদ গাছপালা ঝোপঝাড় পরিষ্কার করছিল। আমায় দেখে এগিয়ে এলো। ঠাকুর মশাই, আপনি? কালিদা আসেনি? আসুন আসুন, দাদার সাথে কিছু দরকার ছিল বুঝি? না না, দরকার ঠিক নয়, এই এলাম একটু গল্প করতে। কাল তো আর সেভাবে ওনার সাথে কথা হলো না। ওদের বিষয়টা নিয়ে নিশ্চিন্ত ছিলাম না। রাতের অন্ধকারে ওই লোকটির কথা ওদের বললে বিশ্বাসও করতো না কেউ। গ্রামের চাষি মানুষ হলেও শিক্ষিত। আমায় ঠক জচ্চর নয়তো পাগল ভাবত। বসবার ঘরে এসে বসেছিল অম্বিকা বাবু। আমায় ভিতরে ঢুকতে দেখে বড় আনন্দিত হয়ে উঠলেন তিনি। সেটা তার চোখে মুখেই ফুটে উঠেছিল। কি সৌভাগ্য! ওরে শ্যামাপদ, যা ঠাকুর মশাইয়ের জন্য একটু জল বাতাসা নিয়ে আয়। এই সামান্য আহারই গ্রহণ করুন ঠাকুর মশাই। সেই সামর্থ্য আর নেই যে ভালো মন্দ কিছু খাবার খাওয়াবো। সেই সুদিন আর ফিরে আসবে না। কিভাবে যে আমার পরিবারটা শেষ হয়ে গেল। অম্বিকাবাবু, গতকাল আপনি একটা কথা বলেছিলেন, আপনাদের পারিবারিক অবস্থা নাকি এমন ছিল না, সেই ব্যাপারে আর কি। তা আপত্তি না থাকলে আগের সেই ঘটনাগুলো যদি একটু বলেন, আসলে বড় কৌতূহল হচ্ছে আর কি। সবই আমার দুর্ভাগ্য ঠাকুর মশাই। নইলে স্বয়ং মাকে বিশ্বাস করতে পারলাম না। মা বলতে? আমাদের পারিবারিক দেবী মহামায়া। বলছি আপনাকে, কালীচরণ আর আমাদের পরিবারের বন্ধুত্ব বহুকালের। আমাদের প্রপিতামহরা বন্ধু ছিলেন। শুনেছি আমাদের পিতামহ ছিলেন বড় সজ্জন ব্যক্তি। তার সময় এই এলাকার সমস্ত আশ্রম ও সাধু সন্ন্যাসীদের সাধ্যমতো প্রণাম দানের সামগ্রী পাঠাতেন। কালীচরণের প্রপিতামহের কাছে দীক্ষিত হয়েছিলেন তিনি। এখন আর সম্ভব হয় না। কিন্তু যখন আমাদের অবস্থা ভালোই ছিল, সে সময় কালীবাড়িতেই পৌষ সংক্রান্তির কালী পুজোয় মায়ের গহনা, সাজ, শাড়ি সব যেত। বাবার কাছেই শুনেছি পিতামহের এসব ঘটনা। তিনিই বলেছিলেন আমার পিতামহ সেরকমই কোনো এক সাধুজির থেকে একটা পাথরের ঝাঁপি পান আশীর্বাদ স্বরূপ। ঝাঁপি? হ্যাঁ ঠাকুর মশাই, ঝাঁপি। ওই ঝাঁপিটিকে আমাদের পরিবারের
সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হতো। একটা ঘটনা আমার জীবনে বায়োস্কোপের ছবির মতন মনে আছে। এখন পুকুরের জলে চাষ হলেও আগে তো কেবল আকাশের জলের উপরই নির্ভর করে থাকতে হতো। আমি তখন খুব ছোট, কিন্তু মনে আছে সে বছর বৃষ্টি না হওয়াতে চাষবাস করা অসম্ভব হয়ে পড়েছিল। সকলে বিমর্ষ হয়ে পড়েছিলেন। ঠাকুরদা স্নান সেরে পরিষ্কার কাপড় পরে সেই ঝাঁপির উদ্দেশ্যে প্রণাম জানালেন। সামনে যেন একজন মানুষ বসে আছে, তার কাছে দুঃখ ভাগ করে নিচ্ছেন এমনই ভাবে সেই পাথরের ছোট ঝাঁপিটার সামনে বসে সব খুলে বললেন। আমরা সকলে বাইরে দাঁড়িয়ে সব দেখছিলাম। কিছু সময় পরে ঠাকুরদা যখন বেরিয়ে এলেন, দেখলাম তার চোখ লালচে হয়ে গেছে, গাল থেকে শুকনো জলের ধারা নেমে গেছে। সকলে ঠাকুরদার এই কাজে কিছুটা বিরক্ত হলেও মুখে কিছু বলার সাহস পায় না। সেদিন দুপুরের পর থেকেই হঠাৎ করেই আকাশে জমা হয় ঘন কালো মেঘ। সারাদিন সকলে বালতি করে জল এনে এনে জমিতে দিয়েছে। দেরি করে ফিরে সকলেই খাবার খেয়ে দিবানিদ্রা দিচ্ছে। সে সময় মুহূর্তেই আকাশ ফুঁড়ে বৃষ্টি শুরু হলো। আমরা মাঠ থেকে ফিরছিলাম খেলা করে। হ্যাঁ, দৈব গুণসম্পন্ন ওই সকল দ্রব্যের একটা আলাদা শক্তি থাকে বটে। তাছাড়া ভক্তি বলে ডাকলে ঈশ্বর সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। আপনি যে বললেন মাকে বিশ্বাস করতে পারলাম না, আচ্ছা এটা এমন কিছু কি হয়েছিল যেটাতে মা ক্রুদ্ধ হয়েছিলেন? ঘটনাটা ঘটে পিসির বিয়ের সময়। ঠাকুরদা ততদিনে গত হয়েছেন। তার মৃত্যুর পর থেকেই এই পরিবার ভাঙতে শুরু করে। বাবা তার এক বন্ধুর সাথে যৌথ ব্যবসা শুরু করেন। সেই সময় হঠাৎ তাদের ব্যবসায় ভরাডুবি হয়। সকল দায় দায়িত্ব বাবার উপর। তিনি যতটা পেরেছিলেন আড়ম্বরের সাথে বিবাহ দিয়েছিলেন পিসির। মহাজনের থেকে টাকা ধার করেন জমি বন্ধক দিয়ে। ব্যবসায় ক্ষতি আর পর পর দুবার ভালো চাষ না হওয়াতে সম্বল জমিগুলো হারাতে হতো। বাবার কোনো উপায় না পেয়ে সহায় হন সেই ঝাঁপির কাছে। একটু থামলেন অম্বিকা বাবু, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কিন্তু কোনো ফল হয় না। বাবা এও মানত করেছিলেন সব বিপদ কেটে গেলে সামনের অমাবস্যায় বড় করে মায়ের পুজো করবেন। কিন্তু বাবার করা শত অনুরোধ প্রার্থনা সেদিন ঈশ্বর শুনতে পাননি। তিনি তখন হয়তো এই মধ্যবিত্তের সেবায় তুষ্ট ছিলেন না, অন্য কোনো বড় মানুষের গৃহে সেবা নিচ্ছিলেন। যেদিন মহাজনের লোক এসে জোর করে বাবাকে দিয়ে জমির দলিলে সই করিয়ে নিয়ে চলে গেল, পিতৃপুরুষের কষ্টার্জিত সম্পদ হারানোর যন্ত্রণা আর ক্ষোভ প্রকাশ করেন সেই আশীর্বাদী ঝাঁপির ওপর। সেদিন সকলে মিলে বারণ করলেও বাবা কারোর কথা শোনেননি। বারণ ছিল সেই বস্তুটি খুলে না দেখার। সেটা সবার সামনে খুলে উপুর করে দেখান সকলকে, দেখান ভরসার মহার্ঘ বস্তু। বেতের ঝাঁপি থেকে বের হয় একটা কালো হয়ে যাওয়া শুকনো হরিতকি আর সুপুরি। ঠাকুর ঘর থেকে বের করে বাইরে ফেলে দেন সেই মহার্ঘ বস্তুটি। আর তারপর থেকেই একটু একটু করে ভাঙন ধরে আমাদের পরিবারে। সকল হারানোর কষ্টে শেষ জীবনটায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। এখন যেটুকু সম্পত্তি আছে তা ওই বিঘে চারেক জমি আর একটা পুকুরের সামান্য ভাগ। সেই জমির চাষাবাদ, ফসল, লাভ সকল নিয়ে আমাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ হয়েই থাকে। সংস্কারের অভাবে বাড়ির অধিকাংশ স্থান ভেঙে চুরে গেছে। গ্রামের বিদ্যালয়ের বাইরে পড়াশোনাও করা হয়ে ওঠেনি।
দুই ভাই কাজ করতাম কলকাতায়। আমি পা ভেঙে পড়েছিলাম বেশ কিছুদিন, এরপর আর আমায় কাজেও নিল না। আর ভাই যে সাহেবি ফার্মে চাকরি করত সেটাও বন্ধ হয়ে যায় একেবারে হঠাৎ করেই। অম্বিকাচরণ বাবু, আমার মনে হয় আপনার বাড়িতে থাকা সেই আশীর্বাদী ঝাঁপি ফেলে দেওয়াতে দেবী মহামায়া রুষ্ট হয়েছেন এবং তিনি আপনাদের গৃহ ত্যাগ করেছেন। নিষেধ না মানা হলে দ্রব্য গুণ সম্পন্ন এই সকল জিনিসগুলোর কার্যকারিতা আর কিন্তু থাকে না, উল্টে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে বলেও আমি শুনেছি। তাহলে তাহলে এখন কি করণীয় ঠাকুর মশাই? কিভাবে দেবীর এই ক্রোধ নিবারণ হবে? পূর্বের মতো আমরা এখনো দেবীকে শ্রদ্ধা করি, কোনো সমস্যায় পড়লে দেবীরই শরণাপন্ন হই, অথচ কোনো রকম সমাধান হয় না। দেবী আপনাদের পরিবারের উপর বিরূপ, তার সন্তুষ্টি ঘটানোর প্রয়োজন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার বিশ্বাস আমি দেবীকে তুষ্ট করতে পারবো। কিন্তু কিভাবে এটা সম্ভব? কিছু মনে করবেন না, আমি বহু ওঝা এবং তান্ত্রিকদের দিয়ে হোমযজ্ঞ করিয়েছিলাম, কিন্তু কিছুতেই কোনো ফল লাভ হয়নি। অম্বিকাবাবু, আমি বলছি আপনি বাড়িতে দেবী মহামায়ার পুজোর আয়োজন করুন। আমি মায়ের পুজোর ভার নিচ্ছি। মা কখনোই সন্তানের উপর রেগে থাকতে পারেন না, সন্তান তো ভুল করবেই। আপনি দেখবেন মা আর আপনাদের উপর বিরূপ হবেন না। সামনেই তো পৌষ সংক্রান্তি, এক মহাতিথি। আপনি সেই দিনই পুজোর আয়োজন করুন। আপনার কথাই যেন সত্যি হয় ঠাকুর মশাই। তবে আমার আর্থিক যা সঙ্গতি, তাতে কিভাবে পুজোর আয়োজন করব আমি তো বুঝে উঠতে পারছি না। অম্বিকাবাবু, মা তো সকলের। তিনি দরিদ্রেরও মা, আবার ধনবানেরও মা। তিনি জগৎ জননী যে, তার পুজোয় আড়ম্বরের প্রয়োজন নেই অম্বিকাবাবু। ভক্তি ভরে পুজো করলে তিনি অবশ্যই সন্তুষ্ট হবেন। সামান্য আয়োজন করলেই হবে। ঠাকুরমশাই, আপনার মুখে দেবীর মহিমা কাহিনী শুনে আমাদের দেবী মহামায়ার সম্বন্ধে জানতে বড় ইচ্ছে হচ্ছে। কিশোরীর কথায় আমি নীরব সম্মতি প্রদান করলাম। একটা পাশিংশ ধরিয়ে তারানাথ আবার শুরু করল। পোড়া দেশলাইয়ের কাঠিটা ছাইদানি রূপে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিতে দিতে বলল, দেবী দক্ষিণাকালীর ঘটনা বলার সময় তোমাদের দেবী মহামায়ার এক স্তব মন্ত্র জানিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, মহালয়ার দিন চণ্ডী পাঠের সূচনায় যে দেবীর বর্ণনা করা হয়, উনিই তো মহামায়া, তাই না? হ্যাঁ, এ কাহিনী অনেক বড়, এসব বলতে গেলে ভুল হবে না। তাও আমি সংক্ষেপে বলছি। আদ্যাশক্তি মহামায়া আদি অন্তহীন, তিনিই সৃষ্টির প্রথম নারী শক্তি। দেবী ভাগবতে তাকে পরমেশ্বরী রূপেই স্তব করা হয়েছে। বিশ্ব সৃষ্টির পূর্বে যখন সময়ের অস্তিত্ব ছিল না, তখন কেবল পরব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীহরি বিষ্ণু অনন্ত শয্যায় শয়ন করেছিলেন। তার পরের ঘটনা তো তোমরা জানো। সেখান থেকে যোগমায়া আসলেন, তারপর আর মধুকৈটবের বধ হলো, এসব তো তোমরা সবই জানো। কংসের কারাগারে প্রকট হয়েছিলেন মহাসতী বা মহাকালী, এসব তো আগেই বলেছি। পুরাণ অনুসারে মহাদেবী পার্বতী রূপে অবতারণার আগে তিনি হিমালয় রাজের কাছে হাজির হন এবং তার কাছে ঐশ্বরিক চিরন্তন জ্ঞান প্রকাশ করেন। তিনি একমাত্র চিরন্তন সত্য। সমগ্র মহাবিশ্ব তার সৃষ্টি। তিনি একমাত্র বিজয়ী ও বিজয়ের প্রকাশ। তিনি উদ্ভাসিত, অপ্রকাশিত ও অতীন্দ্রিয় দেবত্ব। তারপরে তিনি তার খুব কম দেখা রূপটি তাকে দেখিয়েছিলেন। সত্যলোক তার কপালে অবস্থিত ছিল। সৃষ্ট মহাবিশ্ব ছিল তার চুল, সূর্য চাঁদ ছিল তার চোখের তারা, তার কানে ছিল চারটি দিক, বেদ ছিল তার শব্দ, মৃত্যু, স্নেহ, আবেগ তার দাঁত, মায়া তার হাসির দ্বারা প্রকাশিত হয়েছিল। কুষ্মাণ্ডা রূপে দেবী পার্বতী মহাজাগতিক ডিম্ব এর আকারে মহাবিশ্বে জন্ম নেন, যা মহাবিশ্বের রূপে প্রকাশ পায়। শেষ পর্যন্ত আদিশক্তি নিজেই শূন্য শক্তি, যা মহাবিশ্বের ধ্বংসের পরেও এবং এর সৃষ্টির আগেও বিদ্যমান। এ প্রসঙ্গে একটা কথা জেনে রাখো, প্রজাপতি ব্রহ্মা মানসপুত্র দক্ষ দেবী মহামায়াকে কন্যারূপে আহ্বান করেছিলেন।
দেবীও তার কন্যা রূপে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে দেবী সতীর দেহত্যাগের পর মহামায়া গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে জন্ম নেন পার্বতী নামে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, আজ এমনি থাক। অম্বিকাবাবু, আমি এখন আসি, বুঝলেন? আকাশের অবস্থা ভালো না। বিকেলে মেঘ কাটলে আমি আবার আসব। কি কি জোগাড় করে রাখবেন আমি সব বলে দেবো। ওরে শ্যামাপদ, আরে কোথায় গেলি? যা যা, ওই ঠাকুর মশাইকে একটু এগিয়ে দিয়ে আয়। আচ্ছা, আপনি তাহলে পুজোর আয়োজন করুন অম্বিকাবাবু। আমি যখন কথা দিয়েছি এই পুজোর দায়িত্ব নেব, তখন আমি সেটা করবই। আপনার ভয়ের কোনো কারণ নেই। কালকেই যদি পুজো হয় তাহলে তো সব জোগাড় এখন থেকেই শুরু করে দিতে হয়। হ্যাঁ, তবে আমি কিছু জিনিসের নাম তোমায় বলে দিচ্ছি, সেগুলো জোগাড় করবে, কেমন? আর কিছু জিনিস পাবে না, সেগুলো আমার কাছে আছে, সেগুলো দিয়ে দেবো। কালীচরণের বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। একটু তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে ঢুকে পড়লাম। বাড়ির সকলের যা কর্মব্যস্ততা দেখলাম, তাতে মনে হয় না আমার বাড়িতে না থাকার ব্যাপারটা কেউ জানে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখলাম না। খুব ভারী বৃষ্টি না হলেও ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। দূরে মাঠে কুয়াশায় ভরে গেছে, ঠান্ডা হাওয়া ভেসে আসছে সেদিক থেকে। সে রাতটা তাড়াতাড়ি শুয়ে পড়া হলো, কিন্তু আমার ঘুম আসছে না সহজে। মনটা খানিক অশান্ত হয়েছিল। এক মনে ধ্যান শুরু করলাম। কি হে বিভূতি, আর এক কাপ চা বলবো নাকি? তারানাথের গল্প শুনতে শুনতে কখন যে হালকা ঝিমুনি এসে গেছে তা বুঝতে পারিনি। তাছাড়া বাইরে যা শীতল আবহাওয়া, তাতে এমন হওয়া অস্বাভাবিক নয়। ঠিক আছে, বসো। আমি ভেতরে গিয়ে তোমাদের জন্য চায়ের জল চাপাতে বলে আসি। তারানাথ মাঝে মাঝে ঘর থেকে সরে গিয়ে আমাদের ধূমপান করার সুযোগ দেন। সুযোগের সদ্ব্যবহার করতে বেশি সময় লাগলো না। ফসফস করে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে মনের সুখে দুজনে টান দিতে লাগলাম। এই রবিবারের আবহাওয়াটা বেশ চমৎকার লাগছে। ঘড়ি 11:30টার কাঁটা পেরিয়েছে। সিগারেটের শেষ টান দিয়ে দগ্ধাবশেষ বাইরে ফেলে দিলাম। দুজনেই অপেক্ষা করছি তারানাথের ফিরে আসার জন্য। তারানাথের সাথে চারি চা নিয়ে এলো। চায়ের কাপে দীর্ঘ একটা চুমুক দিয়ে তারানাথ বসে রইল। তারপর বলতে আরম্ভ করল। হ্যাঁ, কি যেন বলছিলাম। আচ্ছা, সে রাতের কথা। হ্যাঁ, সে রাতটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ধ্যান করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। বুঝলাম বটে, তবে ভয়ানক আশ্চর্য স্বপ্ন দেখে সে রাত আমি কখনো ভুলব না। ঘোর অমাবস্যার মতো কালো অন্ধকার চারিদিকে, কোনো কিছুই ঠিকমতো পরিলক্ষিত হচ্ছে না সেখানে। ভোরের আলো যেমন একটু একটু করে রাতের অন্ধকারকে কাটিয়ে দিনের সূচনা করে, তেমনিভাবেই দৃশ্যটাও ফুটে উঠল। একটা মন্দিরের সামনে বসে আছে বেশ কিছুজন মানুষ। তাদের স্পষ্ট করে আমি চিনতে না পারলেও তারা আমায় চেনে। আমায় দেখে তারা পথ ছেড়ে দিল। আমিও মোহগ্রস্তের মতো মন্দিরের দিকে এগিয়ে গেলাম। গর্ভগৃহের ভেতরে অতীব সুন্দর এক শিবলিঙ্গ রয়েছে। দীর্ঘদিনের অনাদরে সেটা অপরিষ্কার। নিজের গায়ের উত্তরীয় দিয়ে মুছে পরিষ্কার করে দিলাম ওই শিবলিঙ্গটি। এরপর সামনে থাকা নন্দীর মূর্তিটাও মুছে দিলাম। আমার সাথে কেউ একজন ছিল সম্ভবত, যে আমায় এই কাজে সাহায্য করছিল। এরপর দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করলাম মহাদেবের। কাপড়ের কোঁচরে কিছু একটা ছিল, সেটা সেই মূর্তির পাশে রাখতেই যেন কেঁপে উঠল মাটি। কিছুক্ষণের মধ্যে মন্দিরের গর্ভগৃহ আলোয় আলোকিত হয়ে উঠল। মন্দিরের বাইরে একটা কুল গাছের সামনে সৃষ্টি হলো একটা গর্ত। সেখান থেকেও আগত আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে সকলের। একটা দিব্য মূর্তি, তার 4টি হাত। রূপ বর্ণনা আমি করতে পারবো না। গলিত সোনার মতো উজ্জ্বল বর্ণ তার। বেদ, নরকরটি, কৃপান ও অভয় মুদ্রা তার 4টি হাতে। মন্দিরের গর্ভগৃহ থেকে একটা আলো এসে মিলিয়ে গেল সেই গর্ততে। আলো কমে আসতেই দেখা গেল সেই স্থানে একটা উঁচু পাথরের খণ্ড। এখানেই আমার স্বপ্নের সমাপ্তি। জানি না আমার কল্পনা কি না, সম্ভবত কল্পনাই। আসলে সকালবেলা উঠেই স্বপ্নের বিষয়ে কিছু মাথা মুন্ডু আমি বুঝতে পেলাম না। বেশ খানিকক্ষণ গুম হয়ে বসে রইলাম। সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো।
একেই শীতের দিন, তারপর ছিল অনেক রাত পরে ঘুমানোর ফলে সকালে উঠতে একটু দেরি হলো। ঘুম ভেঙে বাইরে গিয়ে দেখি সকলে পুজোয় ব্যস্ত। প্যান্ডেল তৈরি হচ্ছে, বাড়ির একপাশে ত্রিপল আসা হচ্ছে, দাওয়ায় বসে সকল কিছু তদারকি করছে কালীচরণ। আমি গিয়ে বললাম, এত বিশাল আয়োজন করেছেন মিত্রমশাই? হ্যাঁ, এই বছরের এই পুজোতেই ধুমধাম করে করা হয়। আপনি তো জানেনই, পূর্বে দেবী আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করেছিলেন, তবে শেষে সে বস্তুটি যে কোথায় হারিয়ে গেল। আফসোস করলেন কালীচরণ মিত্র। আমি ভরসা দিয়ে বললাম, চিন্তা করবেন না, দেবী মা আপনাদের উপর যখন প্রসন্ন, তখন আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এমন সময় অম্বিকাচরণের ভাই শ্যামলপদর কণ্ঠ শুনতে পেলাম। সে হন্তদন্ত হয়ে আসছে বাড়িতে। আমরা চেয়ার থেকে উঠে তাকে ডেকে আনলাম। কালীচরণ জিজ্ঞাসা করল, কি হয়েছে শ্যামাপদ? তোমায় এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? এসো এসো, আগে স্থির হয়ে বসো। ঠাকুরমশাই, বড় সমস্যা হয়ে গেছে। আজ সকাল থেকে দাদার শরীর খারাপের পরিমাণ বেড়েছে। বদ্যি দেখে গেছে। যদি আপনি একটু চলেন। আমি তো যেতামই, কিন্তু শ্যামাপদ, তোমার একটু ভুল হচ্ছে। আমি মানুষকে সুস্থ করে দিতে পারি না, সে ক্ষমতা কিন্তু আমার নেই। তবে এসব কথা বলার সময় এটা নয়, চলো। অম্বিকার বাড়ির সামনে এসে খানিকটা দাঁড়িয়ে যেতে হলো আমায়, কারণ বাড়ির কাছাকাছি আসতে আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে বাড়ির পাশের একটা ঝোপ থেকে। সেদিকে লক্ষ্য করার মতো সময় ছিল না সে সময়। মনের মধ্যে বিপদের ঘণ্টা বাজছে। তৎপর হয়ে সকলে গেলাম অম্বিকার ঘরের উদ্দেশ্যে। বিছানায় শুয়ে আছেন ভদ্রলোক, হাতগুলো বুকের কাছে জড়ো করা রয়েছে। বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন ঘরের ছাদের দিকে। গলার কাছটা খানিকটা লালচে হয়ে রয়েছে। আমি শ্যামাপদকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার দাদার? সবই তো ঠিক ছিল। সকাল থেকে দাদা কোনো কথা বলছেন না, কেবলই গোঙানি আসছে। বদ্যি মশাইও কোনো সুরাহা করতে পারেননি। তিনি এই রোগের কোনো উৎস খুঁজে পাননি। কোনো পথ না পেয়ে আপনার কাছে গিয়েছিলাম। শান্ত হও, তোমরা একটু ঘরের বাইরে যাও দেখি, আর একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসো, সাথে একটা শুকনো কাপড়ও নিয়ে আসবে। আপনি ঘরের মধ্যে থাকুন কালীবাবু, আমি একটা জিনিস সংগ্রহ করে এক্ষুনি আসছি। দ্রুত পায়ে বাড়ির বাইরে গিয়ে ঝোপ থেকে একটা বিশেষ গাছের পাতা নিয়ে এলাম। কালীচরণ তখন তার বন্ধুর হাত মুঠো করে বসে আছে। কিছুক্ষণের মধ্যে সমাপদ প্রদীপ আর শুকনো কাপড় নিয়ে চলে এলো। ওটা তোমার কালীদাদার হাতে দিয়ে বাইরে অপেক্ষা করো। নীরবে বেরিয়ে গেল শ্যামাপদ। ভাতৃপ্রীতি সেবার অম্বিকাকে সুস্থ করে দিল। মনের জোরে অনেক অসাধ্য সাধন করতে পারে সে, তো তোমাদের বলেইছি। আমি মনে মনে দেবীকে স্মরণ করে সেই পাতার তাপ দিয়ে দিতে লাগলাম অম্বিকার গলায়। সেটা দেওয়া শেষ হলে গেলেই বাইরে বেরিয়ে এলাম। বাইরে দাঁড়িয়ে তার বাড়ির সকলে। শ্যামাপদকে ডেকে বললাম, ভয়ের কিছুই নেই, ঈশ্বর সহায় থাকলে সব ঠিক হয়ে যাবে। উনি এখন খানিকটা ঘুমোবেন, আর আজকেই তো পুজো, সব জোগাড় করে রেখেছ তো? হ্যাঁ, আপনি যা যা বলেছেন সবই পাওয়া গেছে, শুধু ওটা খুঁজে পাওয়া যায় না সহজে। আমি ওটা সাথে করেই নিয়ে এসেছি। আর একটা কথা, আসার সময় দেখলাম বাড়ির সামনে একটা ঝোপ মতো, ওটা কি? ওটা আমাদের পুরনো একটা মন্দির, আমাদের ঠাকুরদার আমলে তৈরি। বাবার সময় থেকে অবস্থার অবনতি হলে মন্দির বাড়িতে সরানো হয়, ওটা বাইরে পরিত্যক্ত হয়ে পড়ে। সংস্কার করা হয়নি? মন্দিরের সামনেটা পরিষ্কার করতে পারবে কিছুক্ষণের মধ্যে? হ্যাঁ, পারা যাবে। গতকাল আমার সাথে হওয়া ঘটনার কিছুই কালীচরণ জানত না, সুতরাং পুজোর ব্যাপারটাও তার কাছে নতুন লাগলো। ফেরার পথে আমি কালীচরণকে সমস্ত ঘটনা খুলে বললাম। কালীচরণ সেসব শুনে বড়ই খুশি হলো। তারপর আবার জিজ্ঞাসা করলো, তাহলে আজকে পুজোয় আপনি থাকছেন না? থাকছি না কথাটি আংশিক সত্য। আপনাদের বাড়ির পুজো তো আমি করছি না, তাই সম্পূর্ণ না থাকলেও হবে। এটির জন্য আপনি আমায় ক্ষমা করবেন মিত্রমশাই। আপনার অতিথি হয়ে এসে আপনাকে না জানিয়েই। না না ঠাকুর মশাই, ক্ষমা চাইবার কিছুই নেই। কিছু একটা নিশ্চয়ই ভেবে আপনি এই কাজে সম্মতি দিয়েছেন। হ্যাঁ মিত্রমশাই, আপনি ঠিকই ধরেছেন। আজ পৌষ সংক্রান্তি, এক মহাতিথি, তাই আর দেরি করা ঠিক মনে হলো না।
আপনার ওপর আমার বিশ্বাস আছে, আপনি যা করবেন ভালোর জন্যই করবেন। এরপর আর কালীচরণের সাথে সেই বিষয় নিয়ে কোনো বার্তালাপ হয় না। পুজোয় বসবো বলে সারাদিন উপোস করতে হবে। এদিকে কালীচরণের নিজের বাড়িতে পুজো, তার মানে সংকল্প হবে। সেও উপবাস করেছে। আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই হাতে হাতে কাজ করছে। কালীচরণের বাড়ি দেবীর ভোগে মাছ দেওয়া হয়, সেগুলোর ব্যবস্থা চলছে। জেলে এসে মাছ দিয়ে গেছে। দুপুর একটু গড়ালে আমি রওনা দিই অম্বিকাচরণের বাড়ির উদ্দেশ্যে। তখন তাড়াহুড়োতে খেয়াল করা হয়নি কি কি জিনিস শ্যামাপদ সংগ্রহ করেছে। তাছাড়া যে স্থানে পুজোয় বসবো সেই জায়গাটাও তো দেখা হয়নি। পুজোতে যে ভোগ দেওয়া হবে সেসব ব্যাপারেও বিস্তারিত বলা হয়নি। রওনা দিলাম। কালীচরণকে কি একটা কাজ তদারক করতে হবে বলে সে রয়ে গেল। তবে কি হচ্ছে তাকে যেন আমি জানাই সে কথা নিয়ে নিল। যাই হোক, যাওয়ার সময় দেখি চারি আমার সাথে যাওয়ার বায়না করছে। তাকে কোনোভাবে নিরস্ত করতে পারলাম না। উপায় অন্ত না দেখে বললাম, চল তবে। চারি তখন নিতান্ত বাচ্চা না, 6 কি 7 বছর বয়স তখন। বাড়ির সামনে দেখি শ্যামলাল আরও একটা ছেলের সাথে সেই পরিত্যক্ত মন্দিরটা পরিষ্কার করছে। ওই এসেছে প্রায়। মন্দিরের দেওয়ালে খাঁজ দেখা যাচ্ছে। মনে হলো ওই মন্দির আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি কোনোভাবেই তা মনে করতে পারলাম না। এমনকি তখন জানতামও না ওটা কোন দেবতার মন্দির। হঠাৎ পাশ থেকে চারি মন্দিরের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, চলো বাবা, ভোলানাথকে দর্শন করে আসি। চারির কথাটা বুঝতে খানিকটা সময় লাগলো। এগিয়ে গেলাম সেই মন্দিরের দিকে। ওরা এতক্ষণ মন্দিরের বাইরের অংশটা পরিষ্কার করছিল। আমাদের আসতে দেখে ওরা কাজ থামালো। শ্যামাপদ বলল, এটাই আমাদের সেই মন্দিরটা ঠাকুরদা মহাদেবের স্বপ্ন পেয়ে তৈরি করেছিলেন। আমার মনের মধ্যে চলা ঘটনা প্রবাহের একটা চিহ্ন যেন খুঁজে পেলাম। চোখের সামনে তখন ভাসছে সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্যটা। শ্যামাপদকে আগে থেকেই মূর্তি তৈরির জন্য খড় কাঠামো জোগাড় করতে বলেছিলাম। পুজোর দিন মূর্তি তৈরি করে পুজো করতে হয়। তবে এখন দেখি অনেকেই পুজোর আগে মূর্তি তৈরি করে রাখে। যাই হোক, নদী থেকে মাটি এনে মুখ তৈরি সম্পন্ন হলো। মূর্তি সম্পন্ন করতে করতে সূর্যদেব পশ্চিমের আকাশে ঢলে পড়লেন। কালীচরণবাবুর বাড়িতে সন্ধ্যাতে পুজো আরম্ভ হবে। মিত্র মহাশয় পুজোর সময় আমাকে বাড়িতে থাকতে অনুরোধ করেছিলেন। না থাকলে বিষয়টি বড়ই খারাপ দেখাবে। আমার মূর্তি গড়ার সাথে সাথে সকলেই পুজোর সমস্ত জোগাড় করে রাখছিল। রাত্রের দ্বিতীয় প্রহরে পুজোয় বসব। কালীচরণের বাড়ির পুজো শেষ হওয়া মাত্রই আমাকে অম্বিকার বাড়িতে আসতে হবে, না হলে সময় মতো পুজোয় বসতে পারবো না। বেশিক্ষণ থাকাও যাবে না। তাই ঠিক করলাম হোম শেষ হলেই রওনা দেব। কালীচরণবাবুর কুলপুরোহিত নরেশ মুখার্জি হোমের আগুনে দুধ গঙ্গাজল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। সেই সময় আমি পাশ কাটিয়ে উঠে কালীচরণকে আমার যাওয়ার কথা বলে বেরিয়ে পড়লাম। প্রথমেই স্নান সেরে এলাম। অম্বিকার বাড়ি এসে দেখলাম খুব একটা দেরি হয়নি। প্রথমে ভেবেছিলাম পুজোটা বাড়িতেই করব, কিন্তু তারপর মনে হলো মন্দির যখন আছে সেখানেই হোক পুজোটা। দেবী মহামায়ার যে রূপ বর্ণনা আছে পুরাণে, সেরূপ পুজো আমি করিনি। আমি দেবীর অংশ দেবী পার্বতীর রূপের পুজো করেছিলাম, যিনি সিংহবাহিনী। পুজো সুন্দরভাবে হচ্ছে। বলির সময় যখন এলো তখনই ঘটল একটা ঘটনা। বলির জন্য যুপকাষ্ট থাকে, কিন্তু ফল বলির জন্য সেটা না হলেও হয়। তোমাদের বলে রাখি, বলি ছাড়া কিন্তু শক্তির আরাধনা হয় না। গঙ্গাজল বিল্লপত্র ছাড়া যেমন শিবের পুজো অসম্পূর্ণ, তুলসী ছাড়া বিষ্ণুর পুজো যেমন অসম্পূর্ণ, তেমনি বলি ছাড়া শক্তির আরাধনা অসম্পূর্ণ। অনেকে যে বলেন বলি মানেই পশু বলি, এটা কি ঠিক? দেখো কিশোরী, শাস্ত্রে 3 প্রকার বলির উল্লেখ আছে: ফল, সবজি বলি, পশু বলি আর নর বলি। বলির জন্য করা বেদি যখন পুজো করা হয় তখন একটা চিহ্ন আঁকতে হয়। সেখানে সরু পাটকাঠি দিয়ে মন্ত্র পড়ে
সেটা যখন আঁকছি সেই সময় কিছু একটাতে আটকে গেল। সেটাকে হাত দিয়ে তুলে অন্য কোথাও সরিয়ে দেব সেটাও পারছি না, কারণ হয় বস্তুটি মাটির স্তরের সাথে মিশে থাকায় ভারী, বা বস্তুটির আয়তন অনেকটা। আমায় ইতস্তত করতে দেখে কামার তার হাতের কৃপান মানে খাড়াটা দিয়ে সেটার পিছন দিক দিয়ে খুঁড়তে লাগলো মাটি। আমি বললাম, ভালো করে দেখুন তো কিসে আটকাচ্ছে। কামার খুঁড়ে যেটা বার করলো সেটা দেখে সকলে আশ্চর্য হয়ে গেলাম। সেটা মাটি থেকে তুলে আমার হাতের তালুর মধ্যে রাখলো সে। বাড়ির বাকি সকলে ততক্ষণে এসে জড়ো হয়েছে। মাটি আর কাদায় মাখামাখি হয়ে আছে বস্তুটা। শ্যামাপদ দৌড়ে গিয়ে ভেতর থেকে জল নিয়ে এলো। ধুয়ে দেখা গেল সেটা একটা পিতলের ছোট্ট ঘট, সম্ভবত কালো শালুর কাপড় জড়ানো ছিল এতে। কাছেই দাঁড়িয়েছিলেন অম্বিকা বাবু। তিনি সেটা দেখে বললেন, ঠাকুরমশাই, ওটাই ওটাই আমাদের সেই ঝাঁপি। আবার আবার ফিরে পেয়েছি আমরা, সেটা আবার ফিরে পেয়েছি। সেই ঝাঁপিটা আপাতত পাশে রেখে বলি শেষ করা হলো। বাড়ির সকলের তখন আমার ওপর অগাধ বিশ্বাস জন্মেছে আমি যে তাদের বংশের হারানো সম্পদ ফিরিয়ে এনেছি। যাই হোক, এইসব বিষয়গুলো নিয়ে মানুষ একটু মাতামাতি করে, কারণ ঝড়ে কাক মরলেও কেরামতি যেমন ফকিরের হয়, তেমনি ওদের ধারণা হলো আমি দেবীকে তুষ্ট করে তার আশীর্বাদ আবার পাইয়ে দিয়েছি। বলি মিটে গেছে ততক্ষণে। এমন সময় অম্বিকাচরণ বললে, ঠাকুরমশাই, আজ তো এক শুভ দিন। এই দিনে আমাদের বাড়িতে দেবীর পুজোর সাথে দেবীর প্রতিষ্ঠা করা যায় না? অম্বিকাচরণ ভালো প্রস্তাবই দিয়েছে, আর পুজোর সকল উপকরণও এখানে রয়েছে। কেবল শুধু আরেকবার দেবীর ভোগের জন্য নৈবেদ্য তৈরি করতে হবে। আমি সেসব কথা জানালাম। অম্বিকাচরণ বলল সে সব ব্যবস্থা হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এই যা সেদিন হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও বেশ শীত শীত অনুভূত হচ্ছিল। তাছাড়া সন্ধ্যায় স্নান করে সেরকম কোনো গরম পোশাকও পরা হয়নি। গরদের কাপড়ের উপর একটা চাদর শুধু নিয়েছিলাম, তাও পুজোর সময় সেটা খুলে রাখতে হয়েছে। একভাবে পুজোয় বসেছিলাম বলে খেয়ালও করিনি ঠান্ডায় প্রকোপটা। চুপচাপ বসে না থেকে আমি দেবী মহাকালীর ধ্যান মন্ত্র আবৃত্তি করতে লাগলাম। খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হলো না। নির্দিষ্ট সময়ের মধ্যেই অম্বিকাচরণ পুজোর বাকি উপকরণ নিয়ে চলে এলো। উপকরণ খুব একটা বেশি ছিল না, নৈবেদ্য আর দেবীর জন্য যথাযথ কিছু। কিন্তু তাদের বাড়িতে সামান্য বাতাসা আর নারকেল নাড়ু ছাড়া আর কিছুই ছিল না। সামান্য জল বাতাসা দিয়ে দেবীর ভোগ, এও কি সম্ভব? কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করল, কিশোরী, ঠাকুরমশাই যখন বলছেন তখন নিশ্চয়ই সম্ভব। তাছাড়া সাধারণ নিত্য সেবায় তো দেবীকে জল বাতাসা কিংবা অল্প মিষ্টান্ন দিয়ে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, বলছি আরও একখানা সিগারেট দাও দেখি। কিশোরী সেটা দিতেই তারানাথ জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরল। দেশলাই কাঠিটা ফেলে দিতে দিতে বলল, তোমাদের বাগবিতণ্ডা যথার্থ, তবে দেবী করুণাময়ী। তিনি সামান্য একটু ভক্তিতেই তুষ্ট হন। এই যে আমাদের দক্ষিণেশ্বরের দেবীর সাধক রামকৃষ্ণদেব, ওনার শাস্ত্রজ্ঞানে পরিধিত অনেক, কিন্তু উনি দেবীকে কেবল ভক্তি ভরে ডাকতেন। তোমরা তো বামদেব ঠাকুরেরও নাম শুনেছ। উনি মা তারাকে বড় মা সম্বোধন করতেন, তার সাথে নিজের গর্ভধারিণীর মতো কথাও বলতেন। ভগবান ভক্তের ভক্তির দাস, বুঝলে? ভাগবত পুরাণে আছে এমনই এক ভক্তের ভক্তির কাহিনী। সে কাহিনী তোমাদের অন্য দিন বলবো আমি। তো যা বলছিলাম, দেবীর প্রাণ প্রতিষ্ঠার জন্য পুজোর সকল আয়োজন সম্পন্ন। তবে অন্য একটা বিপত্তি হলো, সেই সময় শ্যামাপদ এসে জানালো, ঠাকুরমশাই, ঘটির জল যে প্রায় শেষ, এখনো যে হোম সম্পন্নই হলো না। আরও একবার আপনাকে বিরক্ত করছি ঠাকুরমশাই। ঘটির জলের সাথে হোমের সম্পর্ক কি সেটা জিজ্ঞাসা করবে তো? আমি আর কিশোরী হ্যাঁ বাচক ভঙ্গিতে মাথা নাড়াই। ঘটি দিয়ে সময় মাপার নিয়ম বহুকালের। দেখবে দুর্গাপুজোর সময়, অষ্টমীর সন্ধি পুজোর সময় এটা ব্যবহার করা হয়ে থাকে। কালে কালে এটাও কমে যাবে।
এখন ঘটির বদলে এসেছে ঘড়ি। তবে জানো, ঘড়ি শব্দটা ঘটি থেকেই নেওয়া, ঘটিকা থেকে এসেছে। বিভূতি, তোমার তো এটা জানবার কথা। হে, আগে তো ঘড়ি ছিল না, তাই ঘটির তলা ছিদ্র করে দেওয়া হতো। জল সম্পূর্ণ বেরিয়ে গেলে নির্দিষ্ট সময় আগত বোঝা হতো। তা আমি শ্যামাপদর কথায় বেশ ঘাবড়ে যাই, কারণ সে বছর রাত্রির দ্বিতীয় প্রহরের মধ্যে পুজো শেষ করতেই হবে। আমি পুজো বাদ রেখে হোম করতে বসলাম। হোম কীরকম হয় সেটা তোমরা তো দেখেছ, তাই নতুন করে বলার কিছু নেই। এরপর বেল ও অন্যান্য কাঠ দিয়ে যজ্ঞবেদী সাজানো হলো। শুরু হলো হোমের আগুন দীর্ঘস্থায়ী রাখবার জন্য বারে বারে তাতে বেলকাঠ ও বেলপাতা ঘি মাখিয়ে দেওয়ার কাজ। সেজন্য ওই মহামায়ের আশীর্বাদে ঝাঁপিটিকে সরানোর প্রয়োজন হয়ে পড়েছিল। সেটাকে সরিয়ে মহাদেবের শিবলিঙ্গের পাশে রাখা হলো। আর তারপরই শুরু হলো পূর্ব পরিকল্পিত এক ঘটনা। যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে শুরু করেছে আমার চোখের সামনে। প্রথমেই কিছু হলো না। যজ্ঞ শেষে যখন দুধ গঙ্গাজল তাতে ঢালা হচ্ছে ধোঁয়া নিবারণের জন্য, সমগ্র ঘর ভরে গেছে সেই ধোঁয়ায়, ঠিক তখনই শুরু হলো মৃদু কম্পন। অম্বিকাচরণ উত্তেজিত হয়ে আমায় বলল, ঠাকুরমশাই, এই এই মন্দির থেকে এক্ষুনি বেরিয়ে আসুন, এক্ষুনি বেরিয়ে আসুন। বহু বছরের পুরনো এই মন্দির, এই কম্পন সহ্য করতে যদি না পেরে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বেরিয়ে আসুন, এক্ষুনি বেরিয়ে আসুন। সকলে মিলে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসা হলো। কম্পন তখনও থামেনি। এই সংকটজনক মুহূর্তে অম্বিকাচরণের হাতে দেবী মহামায়া আশীর্বাদী সেই ঝাঁপি লক্ষ্য করলাম। মন্দির থেকে বেরিয়ে আসতে আসতেই অম্বিকাচরণের হাত থেকে সেই ঝাঁপি পড়ে গড়িয়ে গেল। আমি দ্রুত এগিয়ে গেলাম সেটার দিকে। একটা গাছের সামনে এসে সেটা থামল। গাছটা রাত্রিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেটা একটা শিউলি গাছ। ওই ক্ষুদ্র বস্তুটি এসে থামতেই গাছটিতে যেন মুহূর্তে আলো জ্বলে উঠল, ঠিক যেরকম অবচেতন মনের স্বপ্নে আমি দেখেছিলাম। ভূমিকম্পের দিকে কারোর তেমন কোনো খেয়াল নেই। সেই একই দেবী অবয়ব, সেই একই উজ্জ্বলতা। গর্ভগৃহ থেকে একটা ছোট্ট আলোকবিন্দু এসে মিলল সেই আলোক সাথে, আর ধীরে ধীরে আলোর প্রভাব কমে গেল, আর একদম নিভে যেতে দেখলাম। দেবীর আশীর্বাদেই সেই বস্তুটি আর নেই সেখানে। একটা উঁচু পাথর খণ্ড রয়েছে। বাড়ির বাকি সকলের দিকে তাকিয়ে দেখলাম তারা সকলেই এই ধরনের ঘটনায় অত্যন্ত আশ্চর্য ও অবাক হয়েছে। আমিও যে কম অবাক হইনি তা নয়, জীবনে এমন ঘটনা খুবই কম দেখেছি। অম্বিকাচরণবাবু হতাশা প্রকাশ করে বললেন, বহুদিন পর আপনার কল্যাণে দেবীর আশীর্বাদ ফিরে এলেও আবার সেটা মিলিয়ে গেল ঠাকুরমশাই। অপরাধের শাস্তি ভোগ বোধহয় এখনো সমাপ্ত হয়নি। অতটাও পাষাণী মা নন, তিনি আপনাদের পরিবারের ওপর ঠিক সহায় হবেন। ভূমিকম্প অনেকক্ষণ আগেই থেমে গেছে। মন্দিরের দালানে বসে রয়েছে বাড়ির সকলে। হোমের টিকা দিলাম সকলকে। দেখি হঠাৎ করে উদয় হয়েছে এক বয়স্ক বুড়ি। লাঠি হাতে এসে এগিয়ে এসেছে আমার দিকে। অম্বিকাচরণ তার স্ত্রী এগিয়ে গেলেন তার দিকে। সকলের উদ্দেশ্যে তিনি বললেন, হ্যাঁ রে অম্বু, তোমার ভিটেতে যে পুজো হচ্ছে সেটা আমায় জানানোর প্রয়োজন মনে করলে না? বলি, এই বুড়িটা কি এতটাই অক্ষম হয়ে গেছে নাকি? অম্বিকাবাবু বললেন, ক্ষমা করবেন, আসলে পুজোটা এতটাই তাড়াতাড়ি আয়োজন করা হয়েছে যে কাউকেই বলা হয়নি। ওই শুধু ছেলেটাকে টেলিগ্রাম দিয়ে আনিয়েছি। আপনি আপনি আসুন, 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 বসুন। সে না বুঝলাম, কিন্তু তোমরা সকলে এরকম মুখ গোমরা করে বসে আছো কেন? পুজোর দিনে এমন থাকতে আছে নাকি? তাকে সব ঘটনা বলা হলো। তিনি বললেন, মায়ের আশীর্বাদ ওভাবে হয় না। আর তাছাড়া মা কি তোমার একা নাকি হে? উনি সবার মা। তুমি ডাকলেও তোমার বিপদে রক্ষা করবেন, না ডাকলেও করবেন। আমার কথা বিশ্বাস না হলে ওই ঠাকুরমশাইকে জিজ্ঞেস করো। তার কথায় সম্মতি জানিয়ে বাকি সকলের মতো হোমের টিকা ছুঁয়ে দিলাম অম্বিকাচরণের শাশুড়ির কপালে। তোমাদের বললে বিশ্বাস করবে না,
যখন আমি তার কপাল স্পর্শ করি তখন মনে হলো একটা মৃদু কম্পন অনুভূত হলো আমার মধ্যে। সে সময় সেটা টের পায়নি খুব একটা, কেবল মনে হচ্ছিল এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই বয়স্কা মহিলা কিভাবে 10 ক্রোশ পথ পেরিয়ে এলেন। কিন্তু সেটার উত্তর যে এমন হবে সেইটা আমি আশা করিনি। কিরকম উত্তর? আমি প্রশ্ন করি। সে রাতে পুজো সমাপনের পর দেবীকে দেওয়া ভোগ খেয়ে আমরা সকলে চলে গিয়েছিলাম। বলা বাহুল্য ওই বৃদ্ধা বেড়ে দিয়েছিলেন। পরদিন বিকেলে যখন কালীচরণের বাড়ির পুজোর ঘট ফুল নদীর জলে বিসর্জন সেরে ফিরছি, সেই সময় দেখি আমাদের দিকে অম্বিকাচরণ তার ভাই শ্যামাপদর সাথে এগিয়ে আসছে। তারাও ফুল ঘট নদীতে বিসর্জন দেবে। হাতে ধরে থাকা বেতের ঝুড়িতে রয়েছে সেসব। বিসর্জনের পর অম্বিকাচরণবাবু বললেন, অবাক ঘটনা ঠাকুরমশাই, কাল আমাদের সাথে আপনিও আমার শাশুড়ি মাকে দেখেছেন তো? হ্যাঁ, আমি তো ওনার কপালে হোমের টিকাও দিয়েছি। কি হয়েছে? আজ খানিক আগেই তিনি আমাদের বাড়িতে এসেছেন আমার শ্যালকের সাথে। আমরা কাল রাতের কথা বলতে উনি বলেন কাল রাতে উনি বাইরেই বেরোননি। তাহলে কাল আমরা যাকে দেখলাম, যিনি আমাদের সাথে ছিলেন, খাবার খেতে দিলেন, তিনি কে? আমি তো অবাক, কালীচরণবাবুও অবাক। আমার মনে পড়ল আগের দিন রাতে ওনার কপালে স্পর্শ করার ঘটনাটা। তখন শরীরটা আমার মৃদু কেঁপে উঠেছিল। মনে পড়ে গেল জয়তলা গ্রামের মুখুজ্জে বাড়িতে দেবী বিশালাক্ষীর দর্শন। আমি চুপ করে রইলাম। অম্বিকাবাবু আবার বললেন, ঠাকুরমশাই, তাহলে কি পুরোটাই আমাদের আমাদের চোখের ভুল ছিল? না 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 না, তা কিভাবে হবে? না 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 না। অম্বিকাবাবু, কাল যিনি এসেছিলেন তিনি মানবী নন, উনি আপনার আরাধ্যা দেবী। অম্বিকাচরণ বাবু ও শ্যামাপদ হাত জোড় করে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালো। দেবদেবীরা কি সত্যি দেখা দেন ভক্তকে? এমন বহু উদাহরণ আছে। কবি রামপ্রসাদের নাম শুনেছ নিশ্চয়ই। তিনি বহুবার জগৎমাতা মহামায়ার দর্শন লাভ করেছেন, তবে তার প্রকৃত রূপে নয়। তিনি সাধকের সামনে নিজস্ব রূপ প্রকাশ করেন না সবসময়। মহান তন্ত্রবিদ কৃষ্ণানন্দ আগমবাগীশ দেবী কালিকার রূপ দর্শন করতে পেরেছিলেন। তাঁর বর্ণিত রূপেই এখন কালী পূজা হয়। হাতে ধরা ছাই হয়ে যাওয়া সিগারেটের ধ্বংসাবশেষ নারকেলের মালাতে গুঁজে দিয়ে তারানাথ বলল, হ্যাঁ, এরপর আর বেশি দিন থাকা হয়নি রানাঘাটে। তার পরদিন বিকেলেই আমি ফিরে আসি। নাও নাও, তোমরা এবার ওঠো হে, বেলা 12:30 যে বেজে গেল। যাও যাও যাও, স্নান খাওয়া সেরে নাও, যাও। কিশোরী ওঠার সময় বললে, না, আপনার গপ্প বলার একটা আলাদাই ক্ষমতা আছে, এটা মানতেই হয়। এই জন্যই তোমাদের আমি কিছু বলতে চাই না। বিশ্বাস করো না যখন, তখন আসো কেন হে বাপু? হ্যাঁ, ফালতু সময় নষ্ট কেন করো? আমি কিশোরীর হাতে টান দিয়ে তাকে উঠিয়ে নিয়ে বেরিয়ে আসি। তারানাথ যে আজ বেজায় চটেছে তাতে কোনো সন্দেহ নেই। পরদিন এলে না গলা ধাক্কা দিয়ে বার করে দেয় আমাদের। শুনছিলেন লেখক রূপম সাধকার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মহামায়ার আশীর্বাদ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।